তাহলে আলো বাবুর ক্ষেত্রে এখানে তোমার কি বলে, আলো বাবু গল্পের মূল চরিত্রকে সেটা হচ্ছে আলো বাবু। ঠিক আছে, আলো বাবুর দেহের বর্ণনাটা দেখো, তাকে যে আলু বাবু বলা হতো সেই লাইনটাতে দাগ দেবে। আর আলো বাবুর বর্ণনা, দেহের বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ, সেটাতে দাগ দাও। যে গায়ের রং ছিল কুচকুচে কালো, মুখটা হচ্ছে বেগুন পোড়ার মতো, কালো গোফ দাড়ি, গলায় হচ্ছে কালো হয়ে যাওয়া যে তুলসীর মালা, ঠিক আছে, এইগুলো দরকার। পরনের থানখানা ছিল ধপধপে সাদা, গায়ের চাদরটাও সাদা, আর আলু থালু জামা গায়ে দিতেন না, জুতো পরতেন না। ঠিক আছে, মানে খুব মোটামুটি ফিটফাট ছিলেন, এক কথায় বলা যেতে পারে। তাহলে তার একেবারে বেগুন পোড়ার মতো, ঠিক আছে, গায়ের রং, এটা গেল। আর পোশাকটা কেমন ছিল সেটাও যেটা বললাম, পোশাক, তাহলে গায়ের রং মানে দেখতে কেমন আর গায়ের রং কেমন ছিল এটা ভালো করে দিই। কথকের কাছে আলুবাবু কখন আসছে? যে বৈঠকখানায় ঢুকে নমস্কার হয়ে কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে রইলেন একদিন সকালে, এটাই কথকের সঙ্গে তার প্রথম আলাপ। এই লাইনটা যে দেখো, কথকের সঙ্গে যখন তার প্রথম আলাপ হচ্ছে তখন তিনি কেমন ছিলেন? যে বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে রইলেন, এই লাইনে দাগ দাও। যেখানে প্রথম আমরা জানতে পারছি কথকের সঙ্গে আলুবাবুর আলাপ হচ্ছে। তখন জিজ্ঞেস করছে কথক যে কি চাই আপনার? তখন আলোবাবু বলছে যে অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে, সাহায্য প্রার্থী অনেক আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধ হয় সেই দল, মানে অনেকেই আসে আর টাকা চায়। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে কথক একটু বিরক্ত হয়েছিল। তারপর দেখছে যে তার হাতে একটা ছোট থলি ছিল, তার ভেতর থেকে একটা ছোট্ট পাখির ছানা বার করল। সেই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে, পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কিনা একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার, মানে ওই পাখিটা তার কাছে সে নিয়েছিল, একটা পাখি সে একজনের কাছ থেকে কিনে নিয়েছিল। তো সে পাখিটাকে নিয়ে, ছোট্ট পাখি, তাকে নিয়ে তোমার কি বলে নিয়ে যাচ্ছিল টেনে টেনে, যার ফলে হয়তো তার পায়ে একটু চোট লেগেছে। তো ডাক্তারের কাছে নিয়ে এসেছে তার রোগ সারাবার জন্য। এক কথায় বলি, বনফুলের অধিকাংশ গল্পেই এই ডাক্তারের ব্যাপারটা থাকে। ঠিক আছে, ডাক্তারের প্রেক্ষাপট, তার উপন্যাস, ছোট গল্প সবেতেই এই বিষয়গুলো রয়েছে। তো কথক দেখলেন এবং টিচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। ঠিক আছে, টিংচার আয়োডিন। তো কি বেঁধে দেওয়া হয়েছিল পাখিটির পায়ে সেইটা দেখে নাও, যে টিংচার আয়োডিন, ওই লাইনটাতে দাগ দিয়ে। আর কথক কি ভেবেছিল, কি নিয়ে এসেছিল, আর কি কত টাকা দিয়ে পাখিটাকে কেনা হয়েছিল, সেটা হচ্ছে 2 আনা। এই প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, কত টাকা দিয়ে পাখিটাকে কেনা হয়েছিল, পাখিটার পায়ে কি লাগিয়ে দেওয়া হলো। তো তার পরবর্তীকালে যখন কথক জিজ্ঞাসা করছে যে তাহলে কি একে আপনি পুষবেন, তখন বলছে যে না, ভালো হলে ছেড়ে দেব, জীবন্ত জিনিস পোষবার সামর্থ্য নেই আমার, ইচ্ছে করে কিন্তু পয়সা নেই, সেই জন্য বিয়েও করি। যাই হোক, এবার হচ্ছে যে কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? অবিনাশ বাবুর বাড়িতে। তাহলে এই আলো বাবু কোথায় থাকেন? যিনি থাকেন হচ্ছে, আলো বাবু থাকেন হচ্ছে অবিনাশ বাবুর বাড়িতে। এই জায়গাটা দাগ দাও। আচ্ছা, আলো বাবু অবিনাশ বাবুদের বাড়িতে কতদিন ধরে থাকেন? আলো বাবু অবিনাশ বাবুর বাড়িতে 7 দিন ধরে থাকে। ঠিক আছে, এই জবে থেকে যেদিন পাখি চিকিৎসা করাতে গিয়েছিলেন সেদিন ছিল দিন 7। তাহলে 7 দিন ধরে থাকেন। এই যে অবিনাশ বাবুর বাড়িতে দিন 7 হলো এসেছে, এই লাইন। অবিনাশ বাবু ছিলেন ওখানকার
একজন নামজাদা উকিল। তাহলে অবিনাশ বাবু পেশায় কি ছিলেন? তিনি ছিলেন একজন নামজাদা উকিল। তো অবিনাশ বাবুর সঙ্গে ওই আলো বাবুর যে ধরনের সম্পর্ক সেটা এখানে বলা হয়েছে যে এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি, ঠিক আছে, এই কথা বলা হয়েছে। তো যাকে এবারে দেখো যেখানে বলা হচ্ছে যে অবিনাশ বাবুর দুই সন্তান আছে, দুটি ছেলে। অবিনাশ বাবুর দুটি ছেলে, যার একটার নাম হচ্ছে বিনু আর একটার নাম হচ্ছে তিনু। তাহলে বিনু আর একটার নাম হচ্ছে তিনু। বিনু বাবুর কুকুর এটি, তার কুকুর পোষার শখ আছে। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর। কুকুরের বর্ণনা দিয়েছে এই লাইনে, দেখো বিনু যার অবিনাশের ছেলে, যার বয়স হচ্ছে 10 বছর। এই জায়গাটা ভালো করে দিই। আর হলো আলো বাবুর মাইনে কত টাকা ছিল, কখন মাইনে বাড়লো। একটা হচ্ছে অবিনাশ বাবুর, এই আলো বাবুর যে মাইনে ছিল সেটা হচ্ছে তার ছিল 10 টাকা, ঠিক আছে। আলো বাবুর মাইনে ছিল 10 টাকা। আলো বাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছে। তাহলে তবে 10 টাকার বেশি এখন পাবে না। এই যে সিভিল সার্জন বললে এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ট্রেসার করে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু 10 টাকার বেশি পাবে না। পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে, ঠিক আছে। তাহলে আলো বাবুর মাইনে কত? 10 টাকা। তার পদের নামটা দেখে রাখো, প্রবেশনার ট্রেসার। পরীক্ষা দিলে তার মাইনে বাড়ত। এবার একটা কি কারণে তার কিছুদিন পর চাকরি চলে গেল না, একটা লোকের পায়ে ঘা কিছুতেই সারছিল না। সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললে ওই ওষুধটা দাও তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলাম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে দিলে সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। বললেন কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছো। আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, আমি ওর কথাতেই দিয়েছিলাম। আসলে আলোবাবু জানতো না যে ওটা কার্বলিক অ্যাসিড। তাহলে আলোবাবু কি দিয়ে দিয়েছিল পায়ের মধ্যে? কার্বলিক অ্যাসিড। সেটা দাগ দেবে। আচ্ছা, এবার দেখা গেল যে আলো বাবুকে অবিনাশ বাবুর বাড়ি থেকেও চলে যেতে হলো। কারণ কি না, অবিনাশ বাবুর স্ত্রী তাকে রাখলো। কেন না, তিনি এক বগলে কুকুরের বাচ্চা আর অন্য বগলে অবিনাশ বাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর একবার সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। তাহলে দেখো কি অবস্থা। তাহলে বিনু আর তিনু, তাই তো, এই দুটো নাম পেলাম আমরা তার সন্তান, দুটো ছেলে। এবার কেন তাড়িয়ে দিল? এই কারণে তাড়িয়ে দিল। তো অবশেষে কথক আলো বাবুকে আশ্রয় দিলেন। আচ্ছা, আলো বাবু যে বাদ্যযন্ত্রটি বাজাতো সেটার নাম কি? সেটা হচ্ছে ডুগি তবলা। ডুগি তবলা, ঠিক আছে। আর আলো বাবু এখন কি বাজায়? এখন হচ্ছে আলো বাবু বাজাতে পারে সোলার হ্যাট। সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছে। এই লাইনগুলো নিচে দাগ দাও। এখন সোলার হ্যাট বাজায়, আর এককালে ডুগি তবলা বাজাতো। দৈনের মানে তার দারিদ্রতার কারণে সে সব বিক্রি করে দিয়েছে। একটা সময় স্যুট পরতো, এখন সব গেছে, ওই হ্যাটটি আছে কেবল, হ্যাট টুপিটা আছে। কিছুদিন পর আলো বাবুর বেশ কিছু পরিচয় পাওয়া গেল। যে যে লাইনগুলো বলছি দাগ দিয়ে রাখো।
আচ্ছা, এখানে একজন ভদ্রলোকের কথা বলা হয়েছে, রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে। মানে হচ্ছে এখানে কার কথা বলা হয়েছে? তার যে গরু ছিল রামবাবুর, তার কথা বলা হয়েছে। এবার তখন আমরা দেখছি বৈঠকখানার ঘড়িতে কটা বাজে? 10টা বেজে গেল ঢং ঢং করে। তখনই ছুটলাম, আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। ঠিক আছে। আচ্ছা, আলো বাবুর যে ঘড়ি আছে সেটা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন। তারপর সেখান থেকে ভেতর থেকে বার করলেন একটা ছোট্ট টিনের বাক্স। এবার বাক্সর মধ্যে দেখো কি কি পাওয়া যাচ্ছে। ন্যাকড়ার ছোট পুতুলের মতো কিছু একটা বার করলেন, যার মধ্যে লাল রঙের শালুর পুতুলি বেরিয়ে। তাহলে কথকের ঘরে আশ্রয় নিল। যেখানে দেখা যাচ্ছে যে কথকের ঘরে আশ্রয় নিয়েছে। কে আশ্রয় নিয়েছে? না, এই আলো বাবু। আলো বাবুর কোথাও যাওয়ার জায়গা। আলো বাবুর কোথাও যাওয়ার জায়গা নেই। এবার ওই পুটুলিটা খুলে বের করছে। পুটুলি থেকে যা যা বেরোলো সেখানেই যেখানে রেশমি ন্যাকড়ার পুটুলি, সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। ঠিক আছে, সেই ঘড়িটা বের হলো। অবিনাশ বাবুর কথাটা তার মনে পড়লো। কার মনে পড়লো? এই লাইনটা তুলে প্রশ্ন আসে। অবিনাশ বাবুর কথাটা মনে পড়লো। কার মনে পড়লো? সেই আলো বাবুর। আচ্ছা, এখানে একটা গান দিয়েছে তারস্বরে, যে গানটা করতো যে আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ, এই লাইনটা। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেলাম। থেমে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। আলো বাবু এখন পাগলা গারদে আছেন। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছু। তাহলে দেখলে বনফুলের এই গল্পটা ভালো গল্প। যে যে লাইনগুলো দিয়েছি যদি দাগ দিয়ে রাখো, আশা করি তোমার কি বলে পরীক্ষার সময় আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, মানে ওই লাইনগুলো দেখে দেখে চলে গেলেই হবে। ছেলেদের নামটা ভালো করে দেখবে বনফুলের। এই তোমার অবিনাশ বাবু দুই ছেলের নাম। আচ্ছা, কে কুকুরটাকে পুষতো? আচ্ছা, তারপর হচ্ছে আলো বাবু কত টাকা দিয়ে হাসপাতালের কাজে নিযুক্ত হয়েছিল? আলো বাবু কেন বিয়ে করেনি? আচ্ছা, আলো বাবু অবিনাশ বাবু পেশায় একজন কি ছিল? অবিনাশ বাবুর স্ত্রী আলো বাবুকে কেন বাড়ি থেকে বের করে দিল? আলো বাবু কি বাজাতো? এখন কি বাজায়? আগে কি বাজাতো? আলো বাবু রামবাবুর বাড়িতে কেন গিয়েছিল? কটা চরিত্র আছে গল্পের মধ্যে? ডাক্তার পাখিটির পায়ে কি লাগিয়ে দিল? আর আলো বাবু ভুলবশত ওই ব্যক্তির মানে ঘায়ের জায়গায় কি লাগিয়ে দিয়েছিল? আচ্ছা, আলো বাবু গল্পের কথক তিনি কে? পেশায় তিনি কে ছিলেন? এগুলো হলো। ঠিক আছে, নেক্সট। নেক্সট দেখো, বলছে যে পৃথিবী বারুক রোজ।
পৃথিবী বারুক রোজ, নবনীতা দেবসেনের লেখা। বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো, এ আমার প্রার্থনীয় নয়। আমি চাই পৃথিবী ছড়াক, আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। পৃথিবী বিস্তীর্ণ হোক, ব্যপ্ত হোক ব্রহ্ম চরাচর, আকীর্ণ ছড়িয়ে পড়ো আরো, আরো নিঃসীম সময়। আমার পৃথিবী হোক অফুরান, অনন্ত বিস্তার। পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট আরো ছোট হই। এই হলো কবিতাটার প্রথম স্তব, যেখানে বলছে যে পৃথিবী বারুক রোজ, এই যে কবিতা, কবিতাটির লেখিকা হচ্ছে নবনীতা দেবসেন। কবিতাটার উৎস হচ্ছে রক্তে আমি রাজপুত। কবিতাটার উৎস হচ্ছে রক্তে আমি রাজপুত। লেখিকা হচ্ছেন নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন বিখ্যাত লেখিকা, জন্ম 1934 সাল, মৃত্যু হচ্ছে 2019 সাল। জন্ম হচ্ছে 1934 সাল এবং মৃত্যু হচ্ছে 2019 সাল। রক্তে আমি রাজপুত গল্পটির উৎস তোমার কি বলে, তিনি ছিলেন সুলেখিকা রাধারানী দেবী এবং কবিতার বাবাও ছিলেন একজন কবি, নরেন্দ্র দেব। ঠিক আছে। নবনীতা দেবসেন যিনি একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার নিঃসন্দেহে। আবার একদিকে তিনি, আমরা সকলেই জানি যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে সেখানকার সাহিত্য অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। আবার অমর্ত্য সেনের তিনি ছিলেন স্ত্রী। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল প্রথম প্রত্যয়, এগুলো তোমাদের আমি দিয়েই দিয়েছি। প্রথম প্রত্যয় তার প্রথম কাব্য প্রকাশিত কাব্যগ্রন্থ 1959-এ। এছাড়া আমি অনুপম, নটি, নবনীতা, স্বাগত, দেবদূত এগুলো ছিল। ভালোবাসা কারে কয়, ভালোবাসার বারান্দা, এই লেখা। কবিতাটার মূল উৎস হচ্ছে বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো। হস্তধৃত বলতে আমরা কাকে বুঝি? আমরা হাতে যেমন আমলকিকে ধরতে পারি, হাতের একটা মুঠোয়, সাইজটা ছোট হয় আমলকির। তো বলছে যে এইভাবে পৃথিবী ছোট হয়ে যাক, এ আমার প্রার্থনীয় নয়। এইভাবে পৃথিবী ছোট হয়ে যাক, এ আমার প্রার্থনীয় নয়। আমি চাই পৃথিবী ছড়া, অর্থাৎ অনেক বড় হোক। আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নিব। বলছে আমার পৃথিবীর সবকিছুই আমি পরিশ্রম করে খুঁজে নেব, সম্পর্কে জানবো। এক কথায় পৃথিবী বিস্তীর্ণ হও, ব্যপ্ত হও ব্রহ্ম চরাচর। বলছে তুমি আরো বড় হও, আরো চারদিকে ছড়িয়ে পড়ো। মানে একেবারে আমরা যেটাকে বলে থাকি যে যেখানে তুমি অসীম, এক কথায় অফুরন্ত হও। ঠিক আছে। আকীর্ণ ছড়িয়ে পড়ো আরো নিঃসীম সময়, যার কোনো সীমা নেই, নির্দিষ্ট কোনো সীমা, যাকে তোমার কি বলে, যাকে খুঁজতে গেলে কোনো নির্দিষ্ট সীমা, অন্তহীন সময় লাগবে। আমার পৃথিবী হোক অফুরান, মানে আমার পৃথিবী সেই রকম হোক, সেই ততটাই অফুরন্ত, অনন্ত তার বিস্তার, অনন্ত বিস্তার। ঠিক আছে। চতুর্দিকে তার বিস্তার। পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট আরো ছোট। বলছে আমি তো ছোট, পৃথিবীর থেকে তুমি বড় হও, আমি ছোট, যেন আমি আরো ছোট হয়ে যাই। ঠিক আছে। পৃথিবীর কাছে আমি যেন ছোট হয়ে যাই। আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার। রেশম কেন বলেছে? আমরা কি জানি, প্রকৃত যে সিল্ক, রেশমের যে কাপড়, সেটা একটা দেশলাই বাক্সের খোলে ঢুকে যায়। বলা হয় যে বাংলাদেশের যে সিল্ক, মসলিন যেটা, সেটা নাকি এতটাই তোমার কি বলে সফট, যেটা একটা দেশলাই বাক্সের খোলে ঢুকে যায়। সেটাই বলেছে যে আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার। যৎ সামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যায়। আংটির যে ছোট্ট ফুটোটা থাকে না, বলা হচ্ছে যেন তার মধ্য দিয়ে গলে যায় এই রকম একটা সিল্কের শাড়ি। পৃথিবী অনেক বড়, পৃথিবীকে ছোট হতে নেই। বলছে পৃথিবী অনেক বড়, তাই পৃথিবীকে কখনো ছোট হতে নেই।
পশু পাখি উদ্ভিদেরা কিছু মাত্র বিস্মিত হবে না, তারা অবাক হবে না, ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি। ঠিক আছে, বলছে যে ওরা জেনে গেছে যে পৃথিবী অনেক বড়, খুব বড়, তাকে ছোট হতে, মানুষ এতদিন জানতো না, মানুষও এবার জেনে যাবে, সেই এটাই কবি বলতে চেয়েছে। মানুষ জানতো না, ওরাও এটাই জেনে যাবে। আচ্ছা, পৃথিবী বারুগ্রজ কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বারবার বললাম রক্তে আমি রাজপুত। ঠিক আছে, তোমাদের নোটের মধ্যে লিখে দিয়েছি, দেখো। এই দেখো, রক্তে আমি রাজপুত। এখানে কবি কিসের মতো ছোট না হওয়ার কথা বলেছেন, যেটা হচ্ছে আমলকি। আমলকির সঙ্গে তিনি একটা তুলনা করেছেন, এখানে আমি বিষয়বস্তুতে দিয়েছি যে কবি এখানে আমলকির সঙ্গে তোমার কি বলে, দেখো, আমলকির মতো ছোট না হওয়ার কথা বলেছেন। এ আমার প্রার্থনীয় নয়। কোনটা প্রার্থনীয় নয়? যে পৃথিবীটা যেন ছোট হয়ে না যায়। আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীকে কবি ব্যক্ত হতে বলেছেন। কিভাবে? কবি ব্যক্ত হতে বলেছেন যেখানে বিশ্ব ব্রহ্ম চরাচর রূপে। ঠিক আছে, ব্রহ্ম চরাচর রূপে। এখানে রেশমের সঙ্গে তুলনা করেছেন, আমলকির সঙ্গে তুলনা করেছেন, আর মখমলের কাপড়ের সঙ্গে তুলনা করেছেন, এমন বলেছেন যেটাকে আংটির মধ্য দিয়ে যেটা বলে যেতে পারে। এই জায়গাটা, এই লাইনগুলো। আচ্ছা, আফ্রিকাটা আমি পরে পড়াবো, ভীষণ ডিটেলসে আছে আফ্রিকাটা। নাকি পড়িয়ে দেবো আজকে, মানে আজকেই পড়িয়ে দেবো, অন্য কিছু পড়াতাম। ঠিক আছে, আফ্রিকাটাই আগে পড়িয়ে দিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ আফ্রিকা কবিতাটা। আফ্রিকা কবিতার মূল কাব্যগ্রন্থ হলো পত্রপুট। পত্রপুটের 16 সংখ্যক কবিতা। এর প্রশ্নটা দেব, পড়িয়ে দিই আজকে। পত্রপুট কাব্যগ্রন্থ, আফ্রিকা হচ্ছে পত্রপুট কাব্যগ্রন্থ, যার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। 16 সংখ্যক কবিতা, পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা হচ্ছে এই আফ্রিকা কবিতাটি। পত্রপুট কাব্যগ্রন্থে মোট 18টি কবিতা রয়েছে, মোট 18টি কবিতা রয়েছে, যার মধ্যে এটি হচ্ছে 16 সংখ্যক কবিতা। 1342 বঙ্গাব্দ আশ্বিন মাস, 1342 বঙ্গাব্দ আশ্বিন মাস, তোমাদের নোটে এগুলো আমি সব করে দেবো। 1342 বঙ্গাব্দের আশ্বিন মাসে কবি শান্তিনিকেতনে ছুটির পরিসরে পত্রপুটের কবিতাগুলোকে লিখতে আরম্ভ করেছিলেন। গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1343 বঙ্গাব্দের 25শে বৈশাখ। ঠিক আছে, ওনার জন্মদিনে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় 1343 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এই সময় আমরা জানি যে সবে মাত্র তার মানসিক এই সময় অসুস্থতা ছিল, তার নানান কারণ ছিল। 1934-এ তিনি রাশিয়া ভ্রমণ করতে যান এবং ফিরে এসে লিখলেন রাশিয়ার চিঠি, বিখ্যাত রাশিয়ার চিঠি প্রবন্ধ, যেখানে রাশিয়ার পটভূমিতে লেখা সেই দেশের নিঃসহায় মানুষগুলোর কথা লেখা আছে, এবং সেখান থেকে সেখানকার তোমার কি বলে মানুষগুলোর ওপর যে সাম্রাজ্যবাদীদের যে অত্যাচার, যে চরম অত্যাচার, তারা যে অবিচার, তাদের ব্যক্তি স্বাধীনতা নষ্ট করে দেওয়া, ঠিক আছে,
ব্যক্তি স্বাধীনতা নষ্ট করে দেওয়া, এই সমস্ত সব বিষয়গুলোই তোমার কি বলে তার এই কবিতার মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছে। আবার 1936-এ ইটালি, যার উপরে তোমরা যে ইটালির ওপর যে ফ্যাসিস্ট সরকার তার যে আক্রমণ, ক্রমশ ইটালিতে মৃত্যু সংখ্যা বাড়তে লাগলো, সেখানকার মানুষ একেবারেই পীড়িত। তাহলে এই পত্রপুটের কবিতাগুলোতে মূলত এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ফুটে উঠেছে। এই পত্রপুটের কবিতাগুলোতে কিন্তু এই বিষয়গুলোই ফুটে উঠেছে। ঠিক আছে? তাহলে এক কথায় এটা হচ্ছে আমাদের 16 সংখ্যক কবিতা। আর এই পত্রপুটের কবিতাগুলোতে আমরা দেখতে পাই যে এখানে গদ্য ছন্দ খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। গদ্য ছন্দ খুব সুন্দরভাবে কবি রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। এক কথায় তার মর্তপ্রীতি ফুটে উঠেছে, মানুষের যে দুঃখ, দৈন্যতা, দারিদ্রতা, যে অবমাননা, যে তার সঙ্গে যে শোষণ বঞ্চনার চিত্র, সেই সময় বিষয়গুলো কিন্তু আফ্রিকা কবিতার মধ্যে মানে আফ্রিকা কবিতার মধ্যে উঠেছে। সর্বোপরি পত্রপুটের সমস্ত কবিতাতেই উঠে এসেছে। এক কথায় আফ্রিকাটা ছিল পত্রপুট থেকে নেওয়া এবং এটি ছিল 16 সংখ্যক কবিতা, যেখানে আমরা বলতে পারি এটা সাময়িক পত্র থেকে গৃহীত হয়েছিল। পরবর্তীকালে এই আফ্রিকা কবিতাটি, যেটা 1343 বঙ্গাব্দ চৈত্র মাসে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে? এটা আমি তোমাদেরকে লিখে দেবো, এখানে লেখার স্কোপ নেই বলে লিখতে পারছি না, এখানে এই পেজটার মধ্যে লেখার পারমিশন দেয় না। ঠিক আছে? দেখো যদি দেখতে পাও স্ক্রিনটা, তাহলে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে দিস ফাইল হ্যাজ লিমিটেড পারমিশনস এন্ড ইউ মে নট হ্যাভ অ্যাক্সেস টু সাম ফিচার্স। ঠিক আছে? এই যে, তো যাই হোক, আফ্রিকা কবিতাটা 1343 বঙ্গাব্দ চৈত্র মাস আর প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই ছিল আফ্রিকার তোমার কি বলে একটা তোমার কি বলে মূল বিষয়বস্তু আর কি। ঠিক আছে? বা প্রথম উৎস সম্পর্কে আমরা যেটা বুঝি সেইটা। এইবারে আসি মূল যে বিষয়ে, সেটা হচ্ছে যে এবার আমরা কোন বিষয়টায় আসবো, যে সংক্ষিপ্ত বিষয়বস্তু। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেকটুকু মানে জানি, 1861-তে জন্ম, 1941-এ মৃত্যু। তার কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটি ভাবে আমরা জানি, তাই আর আলাদা করে এই মুহূর্তে বলছি। ঠিক আছে? আফ্রিকা কবিতায় একটা যুগের কথা বলেছে। দেখো প্রথম লাইনে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। ঠিক আছে? তাহলে আগে এই অবধি আমরা দেখি প্রত্যেকটা লাইনে কি বলতে চেয়েছে। বলতে চাইছে যে আফ্রিকাতে ঔপনিবেশিক শক্তির হানা ঘটেছে, আফ্রিকাকে ঔপনিবেশিক শক্তি দখল করতে এসেছে। একদম সেই প্রাক ঐতিহাসিক যুগ থেকে এখন পর্যন্ত, মানে কবি যখন পর্যন্ত লিখছেন সেখানে আফ্রিকার যে সম্পর্কে কবি ভীষণভাবে উপলব্ধি করেছেন, তার তিনি ইতিহাস সচেতন ছিলেন, তিনি মানুষের তীব্র অপমান, মানুষের উপর অত্যাচার এটা সহ্য করতে পারেননি। তাই জন্য জীবনের একদম শেষ সীমানায় এসে কবি এই কবিতাটি লিখেছেন। তিনি বলছেন যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যেন একটা সৃষ্টির উন্মাদনায় প্রাচীন ধরিত্রীকে বারবার বিপর্যস্ত করে দিয়েছে। ঠিক আছে? উদ্ভ্রান্ত হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, অনেক পুরনো স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন বারবার বিপর্যস্ত হয়েছেন। ঠিক আছে? এখানে রুদ্র মিন্স হচ্ছে শিব, শিবের কথা বলা হয়েছে। ধরিত্রী মানে তো জানো পৃথিবী। বনস্পতি মিন্স এখানে বড় গাছ। বড় গাছ কি করে, যে যেখানে আমরা দেখতে পাই যে বড় গাছ কি করে, যে কৃপণ আলোর যে হচ্ছে তোমার যে অর্থ একেবারেই ব্যয় করে না, কৃপণ যে সবকিছু যার হাত থেকে কিছু আমরা বলি যে গলে না, সে কৃপণ আলোর অন্তঃপুরে
বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় ছায়ায়, মানে বড় গাছের নিচে তোমাকে বেঁধে রেখে দিয়েছে প্রাচীন ধরিত্রীর বুক থেকে। প্রাচীন মানে অনেক পুরাতন পৃথিবীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে, গিয়ে তোমাকে কোথাও আটকে রেখেছে। এখানে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় মানে বড় কিছুর মধ্যে তোমাকে যেন আটকে রেখে দিয়েছে। আফ্রিকা কৃপণ আলোর অন্তপুরে, যেখানে গিয়ে আলো পৌঁছয় না। এক কথায় আমরা বলি যেটা ভয়ঙ্কর সেই আদিম অরণ্য। আফ্রিকা মানে তো তোমরা জানো যে যেখানে প্রচন্ড পরিমাণে জঙ্গল রয়েছে, সেই একটা জায়গা। ঠিক আছে, সেই জায়গাটার কথা বলা হচ্ছে, যেটা একেবারে রহস্যময়তায় ভরা। রহস্যময়তায় ভরা, জঙ্গলের দ্বারা একেবারে একটা অন্ধকার একটা আবেষ্টনী সেই জায়গায় নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছে। কেন না আফ্রিকাকে এক কথায় ঔপনিবেশিক শক্তি সে কি করেছে, গ্রাস করতে এসেছে। যেমন আমাদেরকে ইংরেজরা তোমার দীর্ঘ 200 বছর ধরে তোমার রাজত্ব করেছে, ঠিক তেমন। ঠিক আছে, সেইভাবে আরো তোমার কি বলে কঠিন ভাবে বা আরো অত্যাচার করে এইভাবে। তারপর বলছে যে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সঙ্গে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিদ্রুপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। অর্থাৎ কি, যেখানে আমরা বলতে পারি যে যেখানে কি হচ্ছে যে আমরা বলি যে তোমার কি বলে দেখতে পাচ্ছি যে যে বিভীষিকার মধ্য দিয়ে আফ্রিকার মানুষ কাটাচ্ছে, সেই আদিম আফ্রিকা তো অরণ্যে রহস্যময়তায় ভরা, যেখানে একেবারে অন্ধকার, মানুষের অগোচরে জেগে উঠেছে এই ভূখণ্ড। একদিকে সভ্য মানুষরা রয়েছে, আর একদিকে বর্বর এই যারা আমরা বলে থাকি এক কথায় যাদের মধ্যে শিক্ষা পৌঁছয়নি সেই ধরনের মানুষ, সেই তোমার কি বলে আফ্রিকা সভ্য পৃথিবীকে উপেক্ষা করে গেছে। মানে সভ্য পৃথিবীর মানুষের এই বর্বরতা এক কথায় আফ্রিকায় উপেক্ষা করে গেছে। এখানে সভ্য সমাজের কথা আমরা জানতে পারি না। এখানে লালসা সভ্য সমাজের মানুষের চোখে পড়লো একটা উপেক্ষিতা, একটা ছায়াবৃতা, একটা আফ্রিকা। ঠিক আছে, আফ্রিকা যেখানে উন্নত সভ্য দেশগুলোর যেখানে তোমার কি বলে বিচরণ ক্ষেত্র, তাদের বর্বর হিংস্র লোলুপ দৃষ্টি তাকে গ্রাস করলো, তাকে অত্যাচার করছে, শোষণ করছে, তীব্রভাবে আঘাত করছে, বিদ্রুপ করছে, কটাক্ষ করছে। ঠিক আছে, এই যে জায়গাটা যেখানে নিভৃত আকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গমের রহস্য কেন, সেই জায়গায় কেউ পৌঁছতে পারে না, এই জন্যই এখানে এই কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে যেখানে কেউ পৌঁছতে পারে না, সেই কারণেই এটা বলা হয়েছে আফ্রিকার এই কথা। সেখানে নিভৃত অবকাশে তুমি মানে একদম ফাঁকা অবস্থায় ছিলে, সংগ্রহ করছিলে আফ্রিকার সেই দুর্গমের রহস্য। যেখানে আফ্রিকা তো ভীষণ বন জঙ্গলের দেশ, অ্যামাজনের মতো এলাকা, বুঝতে পারছো, সেখানে তোমার কেউ তার যে অন্ধকার সেটাকে কেউ ভেদ করতে পারে না। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে মানে কটাক্ষ করছিলে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, মানে ভয়, শঙ্কা মিন্স এখানে হচ্ছে ভয়, ভয়কে তুমি হারিয়ে দিতে চেয়েছিলে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। আচ্ছা, এই দুন্ধুবি নিনাদের শব্দটির অর্থ হচ্ছে, এটা হলো বড় যে ঢাক আমরা যুদ্ধের আগে দেখি যেটা বাজানো হয়, সেইটা বড় ঢাকের শব্দ। আর তাণ্ডব, শিবের যে তাণ্ডবের, সতীর মৃত্যুর পর শিবের যে তাণ্ডব, তার যে প্রলয় নৃত্য, সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তাণ্ডবের দুন্দুবি নিনাদে, এখানে পুরাণের একটা কিন্তু আমরা
চিত্র দেখতে পাই। ঠিক আছে, পুরাণের আবহাওয়ার মধ্যে, অর্থাৎ আমরা এক কথায় বলবো যে পুরাণের আবহে এখানে আমরা দেখছি যে কোনো একটা শক্তি যারা কিনা আফ্রিকাকে বিদ্রুপ করেছে, যারা কিনা আফ্রিকাকে গ্রাস করেছে, তার ফলে আফ্রিকা কি করেছে, আফ্রিকার চেতনা চিন্তিত মনে সেই কেউ কি জাদু মন্ত্র জাগাতে পারবে? তারা কি সমস্ত ভয়কে অবজ্ঞা করে নিজেদেরকে রক্ষা করতে পারবে? যারা আফ্রিকাকে বিদ্রুপ করেছে তাদের হাত থেকে বাঁচতে পারবে? আফ্রিকা এই অবস্থাতেই যেন উগ্র হয়ে ওঠে, একটা ভয়ঙ্কর মূর্তি ধারণ করে বিভীষিকার মতো এই যে বাদ্যযন্ত্র দুন্দুবি নিনাদে প্রচন্ড একটা বাদ্যযন্ত্র ঢাকের মতো সেই আওয়াজ তুলে যেন একটা ভয় প্রদর্শন করতে পারে, দিয়ে সে যেন কি করতে পারে, এই যে যারা ঔপনিবেশিক শক্তি যারা আফ্রিকাকে তোমার কি বলে কি বলবো গ্রাস করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে যেন প্রতিরোধ বজায় রাখতে পারে, সেটাই বলা হয়েছে। নেক্সট, হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। ঠিক আছে, ভাষার তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তাহলে এই অংশটা দেখো যেখানে বলছে যে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে, যেখানে অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার কথা কেউ জানতো না, ছায়াবৃতা মিন্স হচ্ছে তুমি ছায়ায় ঢাকা ছিলে, কালো ঘোমটার নিচে তোমার কথা কেউ জানতো না, এইরকম একটা অবস্থায় সবকিছু বাইরে বেরিয়ে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, অর্থাৎ সেই উপনিবেশের শক্তির যাদের তোমার যারা গ্রাস করতে এসেছিল আফ্রিকাকে, তাদের যে মানে কি বলবো বিভৎসতার যে চিত্র সেটা এখানে কবি তুলে ধরেছেন, বলছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। ঠিক আছে, মানে নেকড়ের যে এক ধরনের ভয়ঙ্কর জন্তু তার থেকেও তীক্ষ্ণ এলো মানুষ ধরার দল, অর্থাৎ মানুষকে বঞ্চনা দেবে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, বলছে যারা গর্ব যারা অহংকারে অন্ধ হয়ে থাকে, যাদের মাটিতে পাই পড়ে না, ঠিক আছে, তাদের কথা বলা বলা হচ্ছে, অর্থাৎ সভ্যের বর্বর লোক, সভ্য মানুষরা যে কি বর্বর, তাদের লোক যে কোথায় যেতে পারে সেটাই এই নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তারা, আমরা তো সভ্য মানুষ বলতে বুঝি যে তাদের মধ্যে মানবিক বোধ থাকবে, তারা শিক্ষিত, তারা লেখাপড়া জানে, অথচ এই মানুষগুলোই কতটা নির্লজ্জ, কিভাবে তাদের বর্বরতাকে দেখালো এবং কিভাবে তুলনামূলক কম যে তোমার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যারা সেভাবে পড়াশোনা জানে না, খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে যাদের দিন কাটে, হয়তো এবেলা তারা একটা সামান্যতম জিনিস খেয়ে তাদের পেটটা ভরায়, কখনো পোকামাকড় খেয়ে দিন চালায়, এইরকম অবস্থা তাদেরকে তোমার কি বলে তাদের প্রতি অত্যাচার করতে চলে এসছে, তাদের জায়গাটা দখল নেবে। কি ধরনের এদের নির্লজ্জ মানসিকতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, অরণ্য পথে মানে এখানে বনের পথে, ঠিক আছে, বনের পথের কথা বলা হচ্ছে, ভাষাহীন যে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, ঠিক আছে, মানে পাকের মধ্যে চলে গেল তোমার রক্তে অশ্রুতে মিশে, তোমার চোখের জলে মিশে, চোখের জল, এই বিভৎসতার যে চিত্র সেটাই বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকার এই যে রূপ, যেখানে হায় ছায়াবৃতা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আফ্রিকা ছিল এক প্রকার নিবিড় অরণ্যে ঢাকা, সেই অরণ্য অঞ্চলে কিভাবে যে সূর্য কিরণ প্রবেশ করতে সেখানে পারত না, এখানকার মানুষ যথেষ্ট কষ্ট করত, সেইটাই সহ্য হয়নি ইউরোপীয় সভ্য মানুষদের,
তারা দীর্ঘদিন ধরে তো আফ্রিকার মানুষদেরকে উপেক্ষা করেইছে, আবার সেই সঙ্গে এই যে মানুষগুলো সারা জীবন তারা যে আলোই পায়নি, সেই মানুষগুলোর অস্তিত্বকে তারা কি করেছে, অপমান করেছে। তাদের জনজীবন, তাদের সংস্কৃতি সব কিছুকেই উপেক্ষা করেছে, তারা কখনো স্থান দেয়নি নিজের পাশে। অথচ এই অঞ্চলটাই কতটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ সেটা কিন্তু ওই যারা ইউরোপীয় শক্তি তারা বুঝতে পারবে। এই মানুষগুলোর ওপর কিন্তু ওদের কোনো লোভ নেই, ওই অঞ্চলের যে প্রাকৃতিক শক্তি সেটার উপরে ওদের লোভ। সেগুলোকে ওরা কি করতে পারবে, নিয়ে আসতে পারবে। যদি সেগুলোকে ওরা নিয়ে আসে তাহলে কি করবে, তাহলে ওগুলো দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। অর্থের প্রতি ওদের এতটাই লোভ ছিল, যার ফলে ওদেরকে শোষণ করতে চলে এলো ওই প্রাকৃতিক সম্পদের লোভে। উপনিবেশ দিয়ে একেবারে লোহার হাত করি, মানে ওদেরকে দাস করে রেখে দিয়েছিল। সেই সময় না দাস ব্যবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। একটা সময় এমনও হয়েছিল আফ্রিকাতে যে আফ্রিকায় শ্বেতাঙ্গ দাসেদেরকে ওরা রেহাত করতো না, তবে কৃষ্ণাঙ্গ যারা এই কালো ধরনের মানুষ তাদের উপর ওদের মানে কি বলবো অমানসিক অত্যাচার ছিল। এবং ওদেরকে বিক্রি করে দিত এক দাস থেকে, মানে একটা মালিকের থেকে অন্য মালিকের উপরে। মানে ওরা খেলো কি খেলো না, ঠিকভাবে খাবার দাবারও দিত না, ভীষণ মানে খুবই খারাপ অবস্থা। এই দাস প্রথার কথা বলা হয়েছে, ইউরোপীয় যে দাস প্রথা, যেটা আমরা দেখতে পাই পরবর্তীকালে আব্রাহাম লিঙ্কন আমেরিকার যখন স্বাধীনতা হয় তখন দাস ব্যবস্থা এক প্রকার বিলুপ্তির পথে যায়। ঠিক আছে, তো ইউরোপীয় এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো প্রাকৃতিক সম্পদের লোভে এই তোমার কি বলে আফ্রিকার মানুষগুলোকে নগ্ন করেছে, তাদেরকে বন্দি করেছে, তাদেরকে এই যে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, তাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করেছে, চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এরপরে বলছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল শোক পূজার ঘন্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এই লাইনটা যেখানে বলা হচ্ছে যে শ্বেতাঙ্গ এই মানুষগুলো যে আক্রমণকারী, তারা যে প্রাকৃতিক সম্পদের লোভে চলে গিয়েছিল আফ্রিকার মানুষদের উপর অত্যাচার চালাতে। তারা খুব, তাদের নখ ছিল নেকড়ের মতোই তীক্ষ্ণ। তারা তাদের যে অত্যাচারের পরিচয় দিয়েছিল যেটা লজ্জা, ঠিক আছে, যেটা এক প্রকার লজ্জা। এই অবস্থায় এই অমঙ্গলজনক একটা দুঃখজনক পরিস্থিতিতে, একটা অশান্ত পরিস্থিতিতে আমরা এক কথায় কবি কিন্তু একটা সুখের একটা আনন্দের চিত্রকে তুলে ধরেছেন। কবি বলছেন যেখানে সমুদ্র পাড়ের দেশে পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। সকাল সন্ধ্যা এখানে দেবতার নাম জপ করা হয়, যেখানে শিশুরা মায়ের কোলে খেলে, মায়ের কোলে খেলে। সেই কারণে এই দৃশ্যটা খুবই একটা সুন্দর দৃশ্য, যেখানে কোনো পাপ নেই। কবির সঙ্গীতে বেজে ওঠে সুন্দরের আরাধনা। ঠিক আছে, এই যে বৈপরীত্য তিনি তুলে ধরেছেন এক কথায়। তাহলে এটা এতক্ষণ ধরে আমরা যে দৃশ্যটা পড়ছিলাম এটা সম্পূর্ণ একটা বিপরীত দৃশ্য, যেখানে তিনি এরকম একটা অশান্ত পরিবেশে দেবতার কথা তিনি তুলে ধরছেন। ঠিক আছে, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই লাইনটা ইম্পর্টেন্ট। এই আফ্রিকা কবিতা থেকে বলতে পারবো না যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আমি তবুও শেষে বলে দেব যে কোন কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো কবিতাটা খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা অর্থ বুঝতে হবে। ঠিক আছে, যতটা সম্ভব এটা আমি মিনিং করে তোমাদেরকে করে দেবো। এই লাইনগুলো
লাইন তুলে প্রশ্ন আসতে পারে, হয়তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিতে পারে, শূন্যস্থান পূরণ করতে দিতে পারে, এইভাবে। আচ্ছা, এবার বললো যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কেন বলছে? যে সৃষ্টির সূচনা থেকে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, ঠিক আছে, এমন একটা সময় যেখানে সভ্য মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, অপরদিকে আমরা দেখছি উপেক্ষা করেছে উন্নত বিশ্ব। ক্রমাগত তাদের সঙ্গে তারা একটা সময় যখন আফ্রিকাকে তোমার কি বলে উপেক্ষা করেছে, ধীরে ধীরে আফ্রিকার সঙ্গে তারপর তারা যোগাযোগ ঘটাচ্ছে। কারা? এই মানুষ ধরার দল। কেন? তাদের নিজেদের স্বার্থে তারা করছে এটা, ঠিক আছে। এই সময় যেন অপরাধীর মতোই যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন এই মানহারা আফ্রিকার পাশে দাঁড়ায়। বলছেন যে ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, তাই যেন হয় সভ্যতার শেষ পুণ্যবাণী, ঠিক আছে। এই অবস্থায় তিনি এই কথাটাই বলছেন। অর্থাৎ এখানে এখানে বলছেন যে যে শেষ মুহূর্তে একদম আমরা এই যে প্রদোষকাল, মানে আজ যখন পশ্চিম দিগন্তে সূর্য অস্ত চলে গেছে, প্রদোষকাল অর্থাৎ রাতের বেলায় ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, একটা অশুভ একটা অমঙ্গলজনক ধ্বনির আমরা তোমার কি বলে যেখানে আমরা দেখছি যে যখন পশুরা বেরিয়ে আসে রাত্রেবেলা, সেই অবস্থার কথা বলা হচ্ছে। যুগান্তে মানে যুগের শেষ কবি আমরা এই সময় তারই শরণাপন্ন হয়েছি। পবিত্র প্রথা যেটা সেটাই বলা হয়েছে পুণ্যবাণী, ঠিক আছে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তো এখানে কবি দেবতাকে স্মরণ করে বলেছেন তুমি রক্ষা করো প্রভু, এবার তোমার মানুষকে তুমি রক্ষা করো। এই হলো কবিতাটা, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই লাইনটা দেখো, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে আফ্রিকাকে তিনি এক প্রকার মানে ঈশ্বর রূপে কল্পনা করেছেন, মানবী রূপে কল্পনা করেছেন। কবি তো ভীষণ সংবেদনশীল ছিলেন, তিনি তো ইতিহাস সচেতন ছিলেন, তাই জন্য তিনি তার বোধহয় এই আফ্রিকার অপমানিত রূপটাকে প্রত্যক্ষ করতে পেরেছিলেন। সেই কারণে তিনি কাতর কণ্ঠে বলছেন যে এই একদম যুগান্তের শেষ যুগের শেষ প্রান্তে এসে তিনি বলছেন এই নগ্ন অত্যাচারের এবার তুমি বিরোধী হও, তুমি প্রতিবাদ করো, এই বলে তিনি আফ্রিকার পাশে এসে দাঁড়িয়েছেন। এই লাইন এখানে ওই আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, এটা ইম্পর্টেন্ট। লাস্ট লাইন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, ভীষণ আসে এই লাইনটা। এসো যুগান্তের কবি, এই লাইনটা কবিতায় ভীষণ মানে প্রশ্ন থেকে এইগুলো লাইন তুলে বেশি প্রশ্ন আসে। তারপর হলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আহ সমুদ্র পাড়ের শেষ মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, এই লাইনটা। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, এই লাইনটা। চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এই লাইনটা।
আচ্ছা, আর হলো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এই লাইনটা। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, এই লাইনটা। লাইনগুলো বলে দিচ্ছি, দাগ দাও। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। শব্দগুলোর অর্থ পরীক্ষায় আসতে পারে। এখানে হচ্ছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, এই লাইনটা। আরেকটা হলো বাঁধলে তোমাকে বনস্পতির, বনস্পতি মিন্স বড় গাছ, হ্যাঁ, নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, এই লাইনটা। এখান থেকে রুদ্র, রুদ্র মানে শিব, আফ্রিকা একটা মহাদেশ যেটা অন্ধকার দেশ, অন্ধকারময় দেশ নামে পরিচিত। টিকা করতে হবে নেকড়ে, ঠিক আছে, একটা পশু নেকড়ে, এগুলো টিকা হিসেবে করতে হবে। আফ্রিকাকে কে মন্ত্র জাগাচ্ছিল? আফ্রিকার তোমার নতুন সৃষ্টিকে কে বিধ্বস্ত করেছিল? আচ্ছা, আফ্রিকা কাদের দুর্বোধ সংকেত চিনেছিল, কাদের? এই লাইনগুলো কিন্তু সবকটা গুরুত্বপূর্ণ। দেখো আমি প্রথম থেকে বলছি, ছোট ছোট প্রশ্ন। নতুন সৃষ্টিকে কি করা হয়েছিল? বিধ্বস্ত করা হয়েছিল। কে করেছিল? স্রষ্টা করেছিল, ঠিক আছে। আচ্ছা, আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? কোথা থেকে নিয়ে গিয়েছিল? আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তোমার কি বলে রুদ্র, রুদ্র সমুদ্রের বাহু। কোথা থেকে নিয়ে গেছিল? প্রাচীর ধরিত্রীর বুকের থেকে। কোথায় নিয়ে গিয়ে রেখেছিল? বনস্পতির পাহারায়, ঠিক আছে। যেখানে নিভৃত আকাশে কি সংগ্রহ করছিল আফ্রিকা? দুর্গমের রহস্য। এই যে কে মন্ত্র জাগাচ্ছিল? প্রকৃতির দৃষ্টি চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছে। কিসের সংকেত চিনছিল? জলস্থল আর আকাশের। আফ্রিকা কাকে বিদ্রুপ করেছিল? ভীষণকে। কি বেশে? সেটা হলো বিরূপের ছদ্মবেশে। মানুষ ধরার দল, তাদের নখগুলো কেমন, তারা কেমন, সেটা হচ্ছে ওই যে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। চিহ্ন কোথায় দেওয়া হয়েছে? অপমানিতের ইতিহাসে। এই যে চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আচ্ছা, মন্দিরে কি বাজছিল? কাঁসর ঘন্টা, এটা মানে পুজোর ঘন্টা, সরি পুজোর ঘন্টা, ঠিক আছে। শিশুরা কোথায় খেলা করছিল? দিনের যে অন্তিম কাল এসেছে সেটা কিসে হলো? অশুভ ধ্বনিতে। এই যে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। দিনের অন্তিম কাল কিভাবে বোঝা গেল বা কি ধ্বনিতে? এইটা। আর কবি কাকে আহ্বান জানিয়েছেন? কবি আহ্বান জানিয়েছেন যুগান্তের কবিকে, তাই তো। এই যে এসো যুগান্তের কবি, তাকে। ছায়াবৃতার ঘোমটার রং কালো। এই যে লাইনগুলো রয়েছে এগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপর রয়েছে রানী রাসমণি, ভীষণ ইনফরমেটিভ, আজকে করাবো না রানী রাসমণি, ভীষণ। এই পুরোটার প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন। আফ্রিকা, রানী রাসমণি, তারপর ওই যে তোমার কি বলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভারতবাসীর আহার যেটা আছে, ওগুলো সবগুলো দেখেছো কত বড় রানী রাসমণি। আজকে একটা আরেকটা কবিতা করিয়ে দেবো, ভাবতেই পারবে না এত বড়। এটা নেক্সট দিনকে ধরলে অনেকটা টাইম লাগবে। এগুলো গদ্য, এগুলো থেকে প্রত্যেকটা থেকে প্রশ্ন আছে।
প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন। এই ভারতবাসীর আহার। পরশমণিটা ছোট আছে, আজকে করিয়ে দেবো, ঠিক আছে? চল, একদম ছোট কবিতায় চণ্ডীদাসের লেখা, এটা বৈষ্ণব পদাবলীর একটি পদ থেকে নেওয়া। সানডে আমি যদি ফ্রি থাকি তাহলে ক্লাস নেব, অথবা সোম মঙ্গল বুধ 3 দিন পর পর ক্লাস নেব, ঠিক আছে? সানডে দেখি আমি যদি ফ্রি থাকি ক্লাস নিয়ে নেব। সানডে তোমাদের এই সময় হবে? একটু আগে যদি করিয়ে দিই, 3:30 3:30 থেকে। হবে যারা আছো ক্লাসে? আচ্ছা, চণ্ডীদাস আনুমানিক আমরা ধরে নিই যে উনি পঞ্চদশ শতকের একজন কবি, ঠিক আছে? পঞ্চদশ শতকের একজন কবি, এটা তো তোমরা জানোই। যেখানে এই যে মূল গ্রন্থটা রয়েছে, এই পরশমণি, যেটা চণ্ডীদাসের পদাবলী থেকে নেওয়া হয়েছে। মনে করা হয় যে এটি চণ্ডীদাসের এই পরশমণি, যেটা তোমার কি বলে, হ্যাঁ, চণ্ডীদাসের যেটা পরশমণি, এটা তার 42 সংখ্যক পদ, ঠিক আছে? 42 সংখ্যক পদ থেকে এই পদটা নেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে যে 42 সংখ্যক পদ থেকে এটা নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এখন, আচ্ছা, এটা কিন্তু ত্রিপদী ছন্দ লেখা, ঠিক আছে? বাম দিক, ডান দিক, মধ্যিখানে। এখন তখন নাই, নাম ধরি গান গাই, বাঁশি কেনে ডাকে থাকি থাকি। এখানে শ্রী রাধিকা যিনি কি বলছেন, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন, তাই না? এখানে দেখো, আমরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন যে এখন তখন নাই, নাম ধরে গান গাই, মানে তিনি বলছেন যে নাম ধরে গান গাইছে, এখন তখন নেই বলে, মানে কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, ঠিক আছে? বাঁশি কেনে ডাকে থাকি থাকি, থেকে থেকে বাঁশি কেন ডাকে? এখানে বাঁশি ডাকার অর্থ বোঝাচ্ছে যে এখানে শ্রীকৃষ্ণের ডাকার কথা বলা হয়েছে, ঠিক আছে? পঞ্চদশ শতাব্দীতে যেহেতু চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন, এবং এটা চণ্ডীদাসের পদাবলীর 42 সংখ্যক পদ, এবং এই পদটা হচ্ছে একটা অনুরাগ পর্যায়ের পদ, এই পদটা হচ্ছে অনুরাগ পর্যায়ের পদ, ঠিক আছে? আচ্ছা, এই চণ্ডীদাস তোমরা জানো যে বীরভূমের নানুর জেলায় জন্মগ্রহণ করেন, নানুর জেলায়, এবং তার রচিত পদ যেটা চৈতন্যদেব পড়তেন, অত্যন্ত তিনি পদ আস্বাদন করতেন, যেখানে বলা হচ্ছে যে এই যে থেকে থেকে শ্রীকৃষ্ণ ডাকছে, সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ, বলছে আমি নিজের মনকে সম্বরণ করতে পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না, সংযত করতে পারছি না, নিরন্তর ঝুড়ে দুটি আঁখি, আমার চোখ থেকে সমানে জল পড়ছে, ঠিক আছে? আমি মনকে সংযত করতে পারছি না, এই বাঁশির ডাক শুনে। একলা মন্দিরে থাকি কবু তারে নাহি দেখি, বলছে আমি একলা মন্দিরে আছি, আমি একলা মন্দিরে আছি, তোমার কি বলে, কার কথা বলা হয়েছে? রাধার কথা বলা হয়েছে, তাকে আমি দেখতে পাচ্ছি না, সেহ কবু না দেখে আমারই, অর্থাৎ শ্রীকৃষ্ণও আমাকে দেখে না। আমি কুলবতী রামা, কুলবতী রামা কেন বলা হয়েছে? মানে তিনি কারোর একজন, তোমার রাধিকা তো বিবাহিত ছিলেন, তো তিনি কারোর ঘরের স্ত্রী, সে কেমনে জানে আমা, সে কেমনে, তবু সে আমাকে কিভাবে জানলো, ঠিক আছে? কোন ধ্বনি কহি দিল তার, বলছে কে তাকে কথা বলে দিল? না দেখিয়া ছিনু ভালো, দেখিয়া অকাজ হই, বলছে তাকে না দেখে আমি ছিলাম ভালো, কিন্তু দেখেই আমার অকাজ হল। চণ্ডীদাস কহে ধ্বনি, কানুষে পরশমণি, থেকে গেলাম মোহনিয়া ফাঁদে, বলছে ওর ওই বাঁশির ফাঁদে আমি পড়ে গেলাম, বলে বেশ ছিলাম আমি, কিন্তু আমি ওই বাঁশির ফাঁদে পড়ে গেলাম, ঠিক আছে? দেখো, এই যে 42 সংখ্যক পদ, এটা অনুরাগ পর্যায়ের পদ,
কবিতার ভাষা খুবই সহজ সরল, এটা তোমরা জানো। আর চণ্ডীদাসের সময়কালটা সম্পর্কেও জানো, যেখানে বাঁশির ডাক শোনার পর থেকে তার নিরন্তর ক্রমাগত তার চোখে জল আসছে। একলা মন্দিরে রাধা রয়েছে, সে শ্রীকৃষ্ণকে দেখেনি, কারণ সে বাড়ির বধূ। বলছে কোন ধ্বনি কহি দিল তারে, শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে। না দেখলে রাধিকা তার প্রাণ কাঁদে, বলছে তাকে না দেখলে আমার এমনই অবস্থা যে আমার তাকে প্রাণ কাঁদে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। চণ্ডীদাসের মতে কানু কি, তাকে মানে এই যে কানু সে পরশমণি, কানু হচ্ছে যেন পরশমণি, এই লাইনটা, তাই কবিতাটার নামও হচ্ছে পরশমণি, যাকে একবার দেখতে ইচ্ছা করে। না দেখিয়া ছিনু ভালো, অর্থাৎ শ্রীকৃষ্ণকে না দেখে তিনি ভালোই ছিলেন, এখন তার দেখেই তার অকাজ হলো, তাই জন্য, কারণ তিনি তিনি কি না শ্রীকৃষ্ণের সেই বাঁশির ফাঁদে পড়ে গেছে, সেটার কথাই বলা হচ্ছে, শ্রীকৃষ্ণের বাঁশির ফাঁদে পড়ে গেছে, থেকে গেলাম মোহনিয়া। এটা অনুরাগ পর্যায়ের পদ, এটা লিখে রাখবে। কহে ধ্বনি, চণ্ডীদাস কহে ধ্বনি, এই শব্দটা লাইন তুলে তুলে, আমি কুলবতী রামা, এখানে এই এই ছোট কবিতা তো এগুলো, এগুলো থেকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস বেশি আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর কতগুলো লাইন রয়েছে এগুলো একটু দেখবে, মোট কতগুলো লাইন রয়েছে আমি লিখে দেবো। এই দুটো প্রশ্ন উত্তর আমি করে দেব এর মধ্যে, আর সানডে পারলে পড়াবো, আদারওয়াইজ মানডেতে পড়াবো। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আর নেক্সট দিনকে রানী রাসমণি ধরবো, পড়াতে অনেক টাইম লাগবে, অনেক বড় রানী রাসমণি। কারোর কোনো কোয়েশ্চেন আছে থাকলে বল।